এর আগের দিনের ভিডিওতে আমরা অন্যান্য সমস্ত শ্বাস যে অঙ্গগুলো সেগুলো নিয়ে পড়েছিলাম। তো এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সবথেকে প্রাণী জগতে সবথেকে উন্নত যে শ্বাসঅঙ্গ সেটা হচ্ছে ফুসফুস। তাহলে ফুসফুসটা উভচর থেকে স্তন্যপায়ী সকলের ক্ষেত্রে প্রধান শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস বা লাং। তো এখন এই ফুসফুসটা একা কাজ করে না, ফুসফুসের সাথে অনেকগুলো অঙ্গ একসাথে যুক্ত হয়ে এই যে আমাদের বহিঃশ্বসন যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে। তো সব অঙ্গগুলো নিয়ে আমাদের কি তৈরি হয়? পালমোনারি ট্র্যাক্ট তৈরি হয়, ঠিক আছে, বা পালমোনারি সিস্টেম। তো সেই ফুসফুস ছাড়া অন্যান্য যে অংশগুলো নিয়ে আমাদের গঠিত আর মানব দেহে যে শ্বাসের প্রক্রিয়াটা কিরকম ভাবে সম্পন্ন হয় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে ফুসফুসটা যদি দেখি, ফুসফুসটা মানব দেহে এক জোড়া ফুসফুস থাকে, দুটো ফুসফুস থাকে। কোথায় থাকে? আমাদের শরীরে ডায়াফ্রাম নামক একটা পেশি থাকে, যেই পেশিটা কি করে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর আলাদা করে দেয়। তো এই ফুসফুস দুটো থাকে হচ্ছে আমাদের বক্ষ গহ্বরে, শরীরের ওপরের অংশে। তো এই পোর্শনে থাকে হচ্ছে হার্ট। তাহলে বক্ষ গহ্বরে হার্টের দুপাশে দুটো ফুসফুস অবস্থিত। এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুসটা বাম ফুসফুসের তুলনায় একটু আয়তনে বড়, সেই জন্য এটা তিনটে খণ্ডকে বিভক্ত। আর বাম ফুসফুসটা একটু তুলনামূলক ছোট আয়তনে, তাই এটা দুটো খণ্ডকে বিভক্ত। কেন? কারণ আমাদের বাঁ দিকে হার্ট থাকে, তো বাঁ দিক ঘেঁষে যেহেতু হার্টটা একটু থাকে, সেই জন্য বাম ফুসফুসটা একটু আকারে ছোট হয়েছে, যেহেতু ওকে হার্টের সাথে জায়গাটা শেয়ার করতে হচ্ছে। তো ফুসফুসগুলো কিছুটা ত্রিকোণাকার বা শাঙ্কবাকার হয়, আর অনেকটা স্পঞ্জের মতো স্ট্রাকচার, একটা হালকা গোলাপি বর্ণের হয়। তো এই ফুসফুসের সাথে কি থাকে? ফুসফুসের সাথে হার্টের কানেকশন থাকে হচ্ছে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনীর সাথে। তো ফুসফুসীয় শিরা কি করে? ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত যে রক্ত সেটা এই লাংস থেকে বা ফুসফুস থেকে হার্টে পৌঁছায়, আর ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সারা দেহ থেকে যে দূষিত রক্তগুলো আসে সেটা লাংস থেকে হার্টে মানে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। তো এই হচ্ছে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনীর কাজ। এখন এই যে প্রত্যেকটা ফুসফুস, তো এই প্রত্যেকটা ফুসফুসের বাইরে একটা দ্বিস্তরী আবরণ থাকে, ঠিক আছে, দুটো স্তরের একটা আবরণ থাকে। তো বাইরের যে আবরণটা, সেই আবরণের নামটা কি? এখানে আমরা সেই আবরণের নামটা লিখব প্যারাইটাল প্লুরা। আর ভেতরের যে প্লুরাটা থাকে সেটাকে আমরা কি বলবো? ভিসেরাল প্লুরা। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। আর ফুসফুসটা একটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে, বাইরেরটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, ভেতরেরটা হচ্ছে ভিসেরাল প্লুরা। আর এই যে দুটো প্লুরা স্তর, তার মাঝেরটাকে আমরা কি বলবো? আন্তঃপ্লুরা অঞ্চল। তো এই আন্তঃপ্লুরা অঞ্চলে কি থাকে? একটা ফ্লুইড থাকে, ঠিক আছে, ইন্টারপ্লুরাল ফ্লুইড বলে, তো সেটা থাকে। তাহলে এই হয়ে গেল ফুসফুসটা হলো। এখন এই ফুসফুসের সাথে আর কি কি অঙ্গ নিয়ে আমরা আগের দিনই বলেছিলাম যে এই ফুসফুসটা কি করে? বহিঃশ্বসন মানে পরিবেশ থেকে গ্যাসের আদান প্রদান করে। তাহলে পরিবেশ থেকে গ্যাসের আদান প্রদান কি? আমরা প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বহির্নাসারন্ধ্র, বা যেটাকে আমরা নাক বলে থাকি, নাকের যে ছিদ্র সেটা আমাদের কি? বহির্নাসারন্ধ্র। তো প্রথমে বহির্নাসারন্ধ্র দিয়ে আমাদের শ্বাসবায়ুটা প্রবেশ করে শরীরের ভেতরে, তারপর ভেতরে গিয়ে সেটা নাসাপথ দিয়ে কি হয়? এই মুখবিবরে
আমাদের শ্বাসনালীটা নাকের যে নাসাপথ এবং মুখের মুখবিবর থেকে যে পথটা যায় সেই পথ দুটো একসাথে হয়ে কোথায় যায়? অন্তনাসারন্ধ্র দিয়ে মুখবিবরে উন্মুক্ত হয়। তাহলে বহির্নাসারন্ধ্র দিয়ে গ্যাসটা ঢুকে নাসাপথ দিয়ে পরিবাহিত হয়ে অন্তনাসারন্ধ্র, সেটাও একটা ছিদ্র, সেটার মাধ্যমে মুখবিবরের সাথে সংযুক্ত থাকে। এখন এই মুখবিবরের সাথে যে সংলগ্ন অঞ্চলটা সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গলবিল। ঠিক আছে, এবার এই গলবিল থেকে একটা, যেটা গলবিল থেকে এই যে এই লম্বা যেটা শ্বাসনালী বা সেটাকে বলা হচ্ছে কি ট্রাকিয়া। তো এই গলবিল থেকে ট্রাকিয়ার যে প্রবেশটা, সেখানে একটা অংশ থাকে, তার নাম হচ্ছে গ্লটিস। এই পোর্শনটা হচ্ছে গ্লটিস। তাহলে গলবিল যে অঞ্চলে প্রবেশ করে সেটা হচ্ছে গ্লটিস। তো এই গ্লটিসের ওপরে, ঠিক ওপরে একটা ঢাকনা মতো অংশ থাকে, সেটাকে কি বলে? এপিগ্লটিস। তাহলে এই যে মুখবিবর আর নাসাপথ, এই দুটো মানে খাদ্যনালী এবং শ্বাসনালী একটা পোর্শনে গিয়ে এক জায়গাতেই যুক্ত থাকে। তারপর এই এপিগ্লটিস দিয়ে গ্লটিস পোর্শনটা ঢাকনার মতো ঢাকা থাকে। তারপরেই আমাদের চলে আসে কি? ল্যারিংস। তারপরে আমাদের চলে আসে ল্যারিংস বা স্বরযন্ত্র। ঠিক আছে, এবার ল্যারিংস এর পরের যে লম্বা নালীর মতো অংশটা, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এবার এই ট্রাকিয়ার মধ্যে আমরা কি দেখছি? যে রিং রিং স্ট্রাকচার, এগুলো হচ্ছে তরুণস্থি নির্মিত কার্টিলেজিয়াস রিংস থাকে। এগুলো হচ্ছে এই লম্বা নালীটাকে কিছুটা ভারসাম্য দিতে সাহায্য করে বা চুপসে যাতে না যায় সেটা প্রোটেক্ট করে। তাহলে এটা হয়ে গেল আমার ট্রাকিয়া। এটা কি? এটা তো আমার ফুসফুস, বুঝতেই পারছি। তো এই হয়ে গেল, এই সমস্ত নিল। ঠিক আছে, এইবার এই যে ট্রাকিয়াটা আসলো, ট্রাকিয়াটা এসে এই যে পোর্শনটা থেকে দুটো ফুসফুসে নালীটা ভাগ হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো? ব্রঙ্কাস। তারপর কি? এই ব্রঙ্কাসটা দুটো ফুসফুসের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে আবার অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেল। তো এই ছোট ভাগগুলোকে আমরা কি বলবো? ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাস দুটো ফুসফুসের মধ্যে আরো ভাগ হয়ে গিয়ে কি করে? ব্রঙ্কিওল গঠন করে। তারপরে ব্রঙ্কিওল গুলো শেষ প্রান্তে কিছুটা স্ফীত একটা বায়ু থলির মতো অংশ দেখা যায়, সেগুলোকে কি বলা হয়? অ্যালভিওলাই। অ্যালভিওলাই বা বায়ু থলি। এই পোর্শনগুলোর দ্বারাই কি হয়? এই পোর্শনগুলোয় যে গ্যাসটা প্রবেশ করে তার সাথে আদান প্রদান, মানে ব্যাপন প্রক্রিয়ায় যে আদান প্রদানটা, সেইটা কোন অংশটা করে? এই অ্যালভিওলাই বা বায়ুথলিগুলো করে। আর কি? এই ফুসফুসের সঙ্গে যে পেশিটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই হয়ে গেল, তাহলে পথটা বোঝা গেল। এখন এই যে ফুসফুসের মধ্যে আরো একটা পেশি থাকে যেটা আমাদের শ্বাসকার্যে সাহায্য করে, সেটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি বা পঞ্জর মধ্যস্থ পেশি। সেটা কি? আমাদের যে বুকের পাঁজর থাকে সেটা এই ফুসফুসগুলোকে ঘিরে রাখে। এই যে এই পোর্শনে এই যেগুলো, সেগুলো হচ্ছে কি? আমাদের বুকের পাঁজরগুলো। তো সেই পাঁজরগুলোর মধ্যে পোর্শনটা যে পেশিগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারকস্টাল পেশি। একটা থেকে আর একটা পাঁজরের মধ্যে যে পেশিগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে কি? পঞ্জর মধ্যস্থ পেশি। তাহলে এই একটা লম্বা পথ পেরিয়ে বায়ু বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সেই বা পরিবেশ থেকে আমাদের ফুসফুসে এসে গ্যাসীয় বিনিময়টা করে। তাহলে আমরা যদি কোন পথে আসে সেটা যদি আমরা একবার লিখি তাহলে কি রকম হবে? তাহলে ফার্স্টেই হচ্ছে কি? বহির্নাসারন্ধ্র দিয়ে ঢুকলো। ঠিক আছে, তারপর কোথায় যাবে? নাসাপথ হয়ে অন্তনাসারন্ধ্রের মাধ্যমে
কোথায় উন্মুক্ত হবে? মুখবিবরে। তারপর কোথায় যাবে? গলবিল, সেখান থেকে গ্লটিস, সেখান থেকে কোথায় যাবে? ল্যারিংস, সেখান থেকে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে ব্রঙ্কিওল হয়ে কোথায় চলে আসবে? অ্যালভিওলাই। তার মানে কি অ্যালভিওলাই মানে ফুসফুসে চলে আসবে, ফুসফুস হয়ে মানে ফুসফুসে ঢুকে অ্যালভিওলাইতে চলে যাবে, তাই তো? তাহলে এটা হলো পথ। তার মানে যখন বাতাসটা প্রবেশ করবে, অক্সিজেনটা প্রবেশ করবে, তাহলে তখন এই পথে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তঃনাসারন্ধ্র, মুখবিবর হয়ে গলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে ফুসফুসে ঢুকে অ্যালভিওলাইয়ে গিয়ে সে অক্সিজেনটা ছাড়বে। এবার যখন আমরা নিঃশ্বাসটা ত্যাগ করি, মানে কি ভেতর থেকে যখন বাইরে মানে অ্যালভিওলাই থেকে এখানে যখন আদান প্রদানটা হয়ে যাওয়ার পরে যখন যে আমরা একবার শ্বাসটা গ্রহণ করি, একবার শ্বাসটা ত্যাগ করি, তো যখন ত্যাগ করি তখন ঠিক উল্টো পথে আসবে, মানে অ্যালভিওলাই থেকে ফুসফুসে থেকে বেরিয়ে ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাসে আসবে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া মাধ্যমে ল্যারিংসে আসবে, ল্যারিংস থেকে গ্লটিসে আসবে, গ্লটিস থেকে গলবিল হয়ে মুখবিবর হয়ে আন্তঃনাসারন্ধ্রের মাধ্যমে নাসাপথ দিয়ে বেরিয়ে কি হবে? বহির্নাসারন্ধ্র দিয়ে আমাদের নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে। তাহলে এই হলো একটা গোটা আমাদের কি যে হিউম্যান ব্রিদিং। তো এই হিউম্যান ব্রিদিংটাকে আমরা কি করব? গোটা একটা হিউম্যান ব্রিদিংটা দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়, ঠিক আছে? হিউম্যান ব্রিদিংটা দুটো পদ্ধতির মাধ্যমে একটা কমপ্লিট সাইকেল হয়। তো সেটা কি? একটা হচ্ছে প্রশ্বাস আর আরেকটা কি? নিঃশ্বাস। আমরা যেটা বাতাস থেকে, তাহলে প্রশ্বাসটা কি? প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে বাতাস থেকে O2 বা অক্সিজেন শরীরে প্রবেশ, ঠিক আছে? সেটা হচ্ছে নিঃশ্বাস, আমরা যেটা ইনহেল করি। আর নিঃশ্বাসটা কি? নিঃশ্বাস বা এক্সেল, সেটা হচ্ছে যে শরীর থেকে আমরা কখনোই অক্সিজেন শরীর থেকে বের করি না, আমরা অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড বের করি। তাই নিঃশ্বাসটা হচ্ছে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গমন। তো এখন এই যে হিউম্যান ব্রিদিং প্রসেসটাই, সেই প্রসেসটাই এই যে দুটো পেশির কথা বলেছিলাম, সেই পেশিগুলো কি? একটা হচ্ছে মধ্যচ্ছদা আর একটা হচ্ছে যে বহিস্থ ও অন্তস্থ পঞ্জর মধ্যস্থ পেশি বা ইন্টারকস্টাল পেশি। তো এখন এই দুটো পেশির সংকোচন এবং প্রসারণের ফলে এই দুটো প্রসেস নিঃশ্বাস আর প্রশ্বাস, এই দুটো প্রসেস কিন্তু কন্ট্রোল হয়। তো সেখানে কি হয়, যদি আমরা খুব রাফলি আঁকি এখানে, তো এখানে আমার কি থাকে? ডায়াফ্রাম থাকে, আর এটা হচ্ছে কি? ট্রাকিয়া। এই দুটো হচ্ছে ফুসফুস, যদি এখানে একটু ভুলে গেল। তো যখন আমাদের প্রশ্বাসটা হবে, ঠিক আছে, যখন আমরা প্রশ্বাসটা বুঝবো, তখন কি হচ্ছে? প্রশ্বাসের ক্ষেত্রে এই যে ডায়াফ্রামটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে ডায়াফ্রামটা কি হলো? সংকুচিত হয়ে কিছুটা নিচের দিকে নেমে গেল। যখনই নিচের দিকে নেমে গেল তখন কি হবে? এই যে এটা একটা মধ্যচ্ছদা নেমে যাবে, তার সাথে সাথে এখানে যে ইন্টারকস্টাল পেশিগুলো ছিল সেই, আচ্ছা, যখন এই মধ্যচ্ছদাটা নেমে যাবে তখন আমাদের বক্ষ গহ্বরের আয়তনটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে,
এইটুকু ছিল সেটা এতটা হয়ে গেল, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি পেল। আর আরেকটা কি হবে, এই যে ইন্টারকস্টাল মাসল গুলো ছিল সেগুলো কিছুটা ওপরের দিকে উঠে আসবে, তাহলে কি হবে, বক্ষ গহ্বরটা প্রস্থে বৃদ্ধি পাবে। তার মানে কি ওভারঅল আমাদের বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে গেল। এখন আমাদের শরীরের বাইরে বায়ুমণ্ডলের যে চাপ সেটা সব সময় কত থাকে, 760 মিলিমিটার এইচ, মানে 760 পারদ স্তম্ভের যে চাপ। তো এখন যখন এই বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যাবে, যদি বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের ফুসফুসের মধ্যে, ফুসফুসের ভেতরের মানে ফুসফুসটা এক্সপ্যান্ড করতে পারবে, মানে ফুসফুসটাও কিছুটা প্রসারিত হওয়ার জায়গা পাবে। ফলে এই যে ফুসফুসের মধ্যেকার যে চাপটা সেটা কি হবে, কমে যাবে। যদি ফুসফুসটা বড় হয়ে যায় তাহলে কি হবে, আমাদের ফুসফুসের মধ্যে চাপটা কমে যাবে। তখন সেই চাপটা মোটামুটি কত হয়ে যাবে, তখন মোটামুটি 758 বা 759 mmHg হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যখন প্রশ্বাস হবে তখন মধ্যচ্ছদাটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যাবে, আবার এই ইন্টারকস্টাল পেশিগুলোও সংকুচিত হয়ে যাবে। ফলে কি হবে, বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পাবে। আর যখনই আয়তনটা বৃদ্ধি পাবে তখন ফুসফুস গুলো কিছুটা প্রসারিত হবে। এবার ফুসফুস প্রসারিত যখন হবে, কোনো একটা গ্যাসকে যদি আমি একটা ছোট্ট ঘরের মধ্যে রাখি, তারপর সেটাকে যদি বড় ঘরের মধ্যে রাখি, তাহলে কি হবে, ঘনত্বটা কমে যাবে, ফলে চাপটাও কমে যাবে। তাহলে এই ফুসফুসটা যদি আরো বড় হয়ে যায় তাহলে কি হবে, এখানের মধ্যে যে চাপটা সেটা কমে যাবে। এবার তাহলে সেটা কত হয়ে যাবে, 758 বা 759 হয়ে যাবে। এবার বাতাসের ধর্ম কি, বেশি থেকে কমের দিকে প্রবেশ করবে, তাহলে বাইরে বেশি হয়ে গেছে 760 হয়ে গেছে, ভেতরে কি 758 বা 759 হয়ে গেছে। তখন কি হবে, এই বাইরে থেকে বাতাসটা বা অক্সিজেনটা কি হবে, এই ওই যে পথ আমরা পড়লাম সেই পথের মাধ্যমে কি হয়ে যাবে, এই ফুসফুসের মধ্যে চলে যাবে। তখন কি হবে, এটাও 760 এটাও 760, একটা ব্যালেন্সড কন্ডিশনে আসবে। তাহলে এই হয়ে গেল আমার প্রশ্বাস। এরপরে কি আসছে, নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাসে কি হবে, নিঃশ্বাসটা যখন হবে, নিঃশ্বাসের ক্ষেত্রে আমাদের মধ্যচ্ছদাটা এই নিচের, যখন প্রশ্বাসটা চললো তখন মধ্যচ্ছদা নিচে ছিল, তারপরে মধ্যচ্ছদা আবার নিজের অবস্থানে ফিরে যাবে, মানে আবার নিজের যে প্রধান অবস্থান সেখানে উঠে যাবে। আর কি, এই যে ইন্টারকস্টাল পেশিগুলো ছিল সেগুলো হয়ে যাবে, নিজের অবস্থানে ফিরে আসবে। এবার যখন নিজের অবস্থানে ফিরে আসবে তখন কি হবে, বক্ষ গহ্বরের আয়তনটা কমে যাবে। তাই তো, এখানে কি হয়েছিল, বক্ষ গহ্বরের আয়তনটা দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে গেছিল। এখানে ঠিক তার উল্টো, যখন এরা নিজের জায়গায় ফিরে আসবে তখন বক্ষ গহ্বরের আয়তনটা ছোট হয়ে যাবে। এবার যখনই ছোট হয়ে যাবে তখন ফুসফুসের মধ্যে কি হবে, চাপ বেশি পড়বে। আমরা একটা ঘরে 10 জন ছিল, সেই ঘরটাকে, সেই 10 জনকে যদি আরো ছোট ঘরের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি হবে, তারা আরো গায়ে ঘাসাঘাসি করে থাকবে, তার মানে কি চাপটা বেশি হয়ে যাবে। ফলে কি হবে, এখানে কত থাকবে, হয়তো ধরে নিলাম এখানে 761 বা 762 mmHg চাপ হয়ে গেছে, আর বাতাসে তো সেই 760 রয়েছে। তখন কি হবে, বেশি থেকে কমের দিকে, সেই জন্য এই ফুসফুসের ভেতর থেকে বাইরে কি হবে, বায়ু বেরিয়ে যাবে। তাহলে এটা হলো আমার কি, নিঃশ্বাস পদ্ধতি। তাহলে একটাতে হচ্ছে ফুসফুসের চাপটা কমে যাচ্ছে, আর নিঃশ্বাসের ক্ষেত্রে ফুসফুসের চাপটা পরিবেশের চাপের থেকে বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা সেটা কি হচ্ছে, সেই উল্টো পথে আবার যে বড় পথ আছে সেই পথ দিয়ে বহির্নাসারন্ধ্র দিয়ে প্রকৃতিতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো পথে আমাদের একটা হিউম্যান ব্রিদিং যে টোটাল প্রসেসটা, সেই প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটা হয়ে গেল। এবারে এই যে এই ব্রিদিং এর সাথে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটা একটা হচ্ছে প্রবাহী বায়ু
পরিমাণ। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন সাধারণভাবে প্রশ্বাস নিই বা নিঃশ্বাস ছাড়ি, তাহলে কি সাধারণ অবস্থায় যখন কোনো প্রশ্বাস বা নিঃশ্বাসে আমরা যে পরিমাণ বাতাস বা বায়ু গ্রহণ বা বর্জন করি সেটাকে কি বলা হবে? প্রবাহী বায়ু পরিমাণ। সেটা কত? সেটা ধরা হয় 500 ml। তাহলে কি হচ্ছে? প্রবাহী বায়ু পরিমাণটা কি হলো? স্বাভাবিক অবস্থায় আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু গ্রহণ বা বর্জন করি সেটা আমাদের কি? সেটা হচ্ছে প্রবাহী বায়ু পরিমাণ। মনে রাখতে হবে স্বাভাবিক অবস্থায়, সাধারণভাবে। ঠিক আছে? আর একটা যেটা, সেটা হচ্ছে যে লাং ক্যাপাসিটি বা বায়ু ধারণ ক্ষমতা। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন বলপূর্বক যখন প্রশ্বাস বা নিঃশ্বাস নিই, মানে জোর করে, মানে সব থেকে বেশি আমরা যখন মানে একটা বল ইচ্ছা করে যখন আমরা নিঃশ্বাস বা প্রশ্বাসটা করি, তখন আমাদের ফুসফুসে যে পরিমাণ বায়ুটা, আমাদের ফুসফুস যে পরিমাণ বায়ু ধরে রাখতে পারে সেটাকে আমরা কি বলবো? বায়ু ধারণ ক্ষমতা বা লাং ক্যাপাসিটি। সেটা অনেক বেশি হবে আমরা যখন বলপূর্বক করব। তাহলে প্রবাহী বায়ুটা মনে রাখতে হবে সাধারণ অবস্থায়, আর বায়ু ধারণ ক্ষমতাটা আমরা যখন বলপূর্বক প্রশ্বাস বা নিঃশ্বাস গ্রহণ বা বর্জন করব তখন আমাদের ফুসফুসে যে পরিমাণ বায়ু অবস্থান করবে সেটা আমাদের কি? বায়ু ধারণ ক্ষমতা। তাহলে সেটা কত? সেটা মোটামুটি 5000 থেকে 6000 ml। ঠিক আছে? তাহলে এই দুটো টার্ম মনে রাখতে হবে আমাদের। এবার আমাদের এই যে ফুসফুসটা, তাহলে আমরা কি দেখলাম? যে এই ফুসফুসটার মাধ্যমেই আমরা সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত থাকছি, তাই তো? ফুসফুসটা কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। তো এই ফুসফুসের মাধ্যমেই আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, যেগুলো আবার আমাদের খাদ্যকে জারিত করতে কাজে লাগছে। তো সেই জন্য আমাদের উচিত কি? আমাদের এই ফুসফুসটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখা। তো সেটা আমাদের দায়িত্ব। তো তার জন্য আমরা কি কি করতে পারি? আমরা কি বিভিন্ন আমাদের ফুসফুসটাকে সবার আগে ভালো রাখতে হবে। মানে ফুসফুস যদি আমরা ভালো রাখতে পারি তাহলে আমরা কাজের মানে আমরা খাদ্য জারণ করতে পারবো, বেশি এনার্জি পাবো, চলন গমন সবকিছু আমাদের কি হবে? মানে স্বাভাবিক হবে। আমরা দৌড়াতে পারবো, কোনো কাজ দ্রুত করতে পারবো। তো সবকিছুর জন্য আমাদের কি করতে হবে? আমাদের সবচেয়ে প্রথমে ফুসফুসটাকে সুস্থ রাখতে হবে। তাহলে ফুসফুসটাকে সুস্থ রাখার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের ভীষণ মানে অ্যাকিউরেট হতে হবে। মানে খুব নিতে পারি, গভীরভাবে ছাড়তে পারি, তাহলে কিন্তু আমাদের ফুসফুসের ব্যায়াম হয়। আর এই ব্যায়ামের ফলে কি হবে? আমাদের ফুসফুসের যে বায়ু ধারণ ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বাড়বে। যত বায়ু ধারণ ক্ষমতা বাড়বে সেটা আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া আমরা কি? আমরা বিভিন্ন যে প্রাণায়াম বা যোগাসন, তাহলে কি প্রাণায়াম বা যোগাসন, বিভিন্ন যে যোগাসন আছে, প্রাণায়াম আছে, সেগুলো আমরা যদি করি তাহলে আমাদের ফুসফুসের পক্ষে সেটা বা আমাদের শরীরের পক্ষে সেটা খুবই ভালো। বা ধ্যান যদি করি, ধ্যান আমাদের কি করে? একটা হিউম্যান ব্রিদিংটাকে খুব মানে মোটিভেট করে। ঠিক আছে? ধ্যানের ফলে ওই নিঃশ্বাস প্রশ্বাসের রেটটা একটা নির্দিষ্ট থাকে। তো এইসব করে আমরা কি করতে পারি? যে আমাদের ফুসফুসটাকে খুব সুস্থ রাখতে পারি। আর একটা হচ্ছে যেটা সব থেকে ক্ষতিকারক, সেটা হচ্ছে ধূমপান। তো ধূমপানটা কি করে? ধূমপানটা টোটালি গিয়ে আমাদের এই ফুসফুসে গিয়ে ক্ষতি করে। সব থেকে বেশি ক্ষতি করে হচ্ছে ফুসফুসে। তো সেই জন্য আমাদের উচিত যে এই ধূমপানটা সর্বতোভাবে ত্যাগ করা। আমরা তো করবই না, আশেপাশে যাদের আছে তাদেরকেও আমরা কি করব? অ্যাভয়েড করব, যাতে এই ধূমপানটা ত্যাগ করা যায়। কারণ হচ্ছে আমরা যদি নিজেরা ধূমপান নাও করি, কিন্তু কি আমরা হচ্ছে পরোক্ষভাবে অ্যাফেক্টেড হই। আমার সামনে যদি একজন ধূমপান করে, তাহলে
আমি কিন্তু পরোক্ষভাবে সেই মানে আমিও স্মোকার হয়ে যাব, পরোক্ষভাবে হয়ে যাব, ফলে আমার দেহ অনেকটা পরিমাণ ক্ষতি হবে। তো সেই জন্য ধূমপানটা প্রচন্ডভাবে আমাদের ত্যাগ করতে হবে। তো এই ধূমপানটা কি কি ক্ষতি করে ফুসফুসে? অনেকগুলো ক্ষতি করে। নাম্বার 1 হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমাতে কি হয়, এই যে আমরা বায়ু থলিগুলো পড়লাম, অ্যালভিওলাইগুলো পড়লাম, তো সেই অ্যালভিওলাইগুলোকে নষ্ট করে দেয়। এমফাইসেমাতে কি হয়, অ্যালভিওলাইগুলো নষ্ট হয়ে যায়। আর অ্যালভিওলাইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অ্যালভিওলাইগুলোই তো ফুসফুসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডটাকে আদান প্রদানে সাহায্য করে। তাহলে যদি এই কি এমফাইসেমা হয় তাহলে এই বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায়। আর বায়ুথলিগুলো নষ্ট হয়ে যাওয়া মানে কি, আমাদের সঠিকভাবে আদান প্রদান হবে না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা ঠিক মতো আদান প্রদান হবে না। তাহলে সব থেকে ক্ষতিকারক হচ্ছে এমফাইসেমা। 2 নম্বরে হচ্ছে সিলিয়ার প্যারালাইসিস। সিলিয়ার প্যারালাইসিস, সেটাতে কি হয়, আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্টটা আছে, ঠিক আছে, এই যে টোটাল যে পথটা আছে, ঠিক আছে, সেই পথে সিলিয়া মানে সিলিয়ার মতো অনেক ছোট ছোট অংশ থাকে, যেটা কি করে আমাদের পরিবেশের সাথে শুধু তো একদম শুদ্ধ অক্সিজেন আমরা নিতে পারি না, তো অনেক বাতাসের সাথে অনেক ধোয়া ধুলো চলে আসে আমাদের প্রশ্বাসের সঙ্গে। তো তখন কি হয়, এই যে সিলিয়াগুলো এই যে পথে থাকে, তো সেই সিলিয়াগুলো সেই সব নোংরা জিনিসগুলোকে ব্রাশ আউট করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে সেই ব্রাশ আউট যে করে, ফলে কোনো নোংরা জিনিস আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছতে পারে না। এখন এই সিলিয়ার প্যারালাইসিসে কি হয়, এই যে নাসা পথের যে সিলিয়াগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সেগুলো নষ্ট হয়ে গেলে কি হবে, আমরা যখন অক্সিজেন গ্রহণ করব তার সাথে আরো অনেক ধুলো বালি এগুলোও আমাদের কিন্তু ফুসফুসে চলে যাবে, ফলে সেগুলো ফুসফুসে জমতে থাকবে, ফলে সেটা অফকোর্স আমাদের একটা শরীরে ক্ষতি করবে। নেক্সট হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কি হচ্ছে, যে আমরা যে ধূমপান, বিড়ি, সিগারেট, সেগুলোর মধ্যে কি থাকে, অনেক কার্সিনোজেন থাকে। কার্সিনোজেন কাকে বলে? কার্সিনোজেন হচ্ছে যেসব পদার্থগুলো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, তাদেরকে কি বলে, কার্সিনোজেন। কার্সিনোজেন, ঠিক আছে, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। তো এই যে বিড়ি বা সিগারেটের ধোঁয়ায় নাইট্রাসামিন বা ভিনাইল ক্লোরাইড, এই সমস্ত বিভিন্ন কার্সিনোজেন, মানে আরো প্রচুর প্রচুর থাকে, মানে হাইড্রাজালিন, এইসব প্রচুর কার্সিনোজেন থাকে, যেগুলো কি করে এই ফুসফুসের ক্যান্সারে তৈরি করতে মানে ইনসিস্ট করে। আর কি, এছাড়াও হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস মানে হচ্ছে এই যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল, সেগুলো নষ্ট হয়ে যায়। এবার সেগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কি হয়, প্রচুর মিউকাস ক্ষরণটা আমাদের বেড়ে যায়। তাহলে এবার মিউকাস ক্ষরণ যদি বেড়ে যায়, সেগুলোই আমাদের কি করে, সেগুলো আমাদের শ্লেষ্মা হিসেবে এই নালীপথে জমে যায়, ঠিক আছে। তাহলে ব্রঙ্কাইটিসে কি হয়, ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলের প্রদাহ হয়, ফলে কি হয়, ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলে মিউকাস ক্ষরণ বেড়ে যায়, তখন শ্লেষ্মা এই পথে জমে যায়, ফলে কি হয়, আমাদের শ্বাসকার্যটা ব্যাহত হয়। তাহলে আরেকটা কি বললাম, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। সেই রোগটাকে আমরা কি বলি, ব্রঙ্কাইটিস। এছাড়াও কি হয়, সিওপিডি। সিওপিডিতে কি হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার মানে কি, অবস্ট্রাকশন হয় পালমোনারি ট্র্যাক্টের, ক্রনিক অবস্ট্রাকশন হয়, ফলে যে রোগটা হয় তাতে কি হয়, শ্বাসকার্যটা ঠিক মতো না চলতে পারার কারণে হার্ট অ্যাটাক বা রক্তচাপ বৃদ্ধি এগুলো হয়, ফলে কি হয়, মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই সমস্তগুলো কি হয়, ধূমপানের ফলে হয়, যেগুলো ডিরেক্ট আমাদের
ফুসফুস এবং যে শ্বাসনালী সংক্রান্ত এতগুলো রোগ করে। সেই জন্য ফুসফুসটাকে সব থেকে আমাদের ভালো রাখতে হবে, আর তার জন্য আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে প্রাণায়াম, যোগাসন, ধ্যান ইত্যাদিগুলো করতে হবে, আর হচ্ছে ধূমপানটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কারণ ফুসফুস যদি ঠিক মতো না কাজ করে তাহলে আমরা কিন্তু সঠিকভাবে জীবন ধারণ করতে পারবো না। তাহলে এইভাবে উভচর থেকে স্তন্যপায়ীর ক্ষেত্রে ফুসফুসের মাধ্যমে বহিঃশ্বসনটা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা এই যে ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা শরীরে গেল, সেই অক্সিজেনটা কিভাবে আমাদের শরীর থেকে খাদ্যটাকে জারিত করে আমাদের যে বিভিন্ন কাজের জন্য শক্তিগুলো তৈরি করে সেগুলো আমরা নেক্সট দিন কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশনের পার্টে পড়ব।